জয় হিন্দ বন্ধুরা। শ্রীলঙ্কা, মিয়ানমার, বাংলাদেশ আর নেপাল বর্তমানে এই দেশগুলির দিকে তাকালে এক অদ্ভুত মিল পাওয়া যায়। প্রথমে এই দেশগুলিতে সমস্যা শুরু হয়েছে এবং সেই সমস্যার জোরেই সাধারণ মানুষের প্রতিবাদ। তারপর সেই প্রতিবাদের জোরেই সরকার বদল। এই সম্পূর্ণ প্রসেস হয়েছে পরপর চারটি দেশেই। তাই সবারই মনে সন্দেহ জাগে, এটা কিভাবে সম্ভব? চারটি দেশেই কিভাবে পরপর সরকার পড়ে যায়? এই সব কিছুই কি শুধু কাকতালীয় আর ভিতরের সমস্যা, নাকি বাইরের কোনো পরিকল্পনা? চলুন বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে এই দেশগুলিতে এরকম হওয়ার আসল রহস্য জানা যাক। বন্ধুরা, 2021 থেকে 2025 এই কয়েক বছরের মধ্যেই দক্ষিণ এশিয়ার অনেক দেশেই বড় বড় পরিবর্তন হয়েছে। একটার পর একটা সরকার বদলে গেছে, কোথাও জনগণের আন্দোলনে, কোথাও সেনাবাহিনীর হাতে, আবার কোথাও পার্লামেন্টের ভিতরেই। আর এসব সবার প্রথমে শুরু হয়েছে 2021 সালে আফগানিস্তানে। আফগানিস্তান থেকে মার্কিন সেনা সরে যাওয়ার পর তালিবান খুব দ্রুত পুরো দেশ দখল করে নেয়। 15ই আগস্ট কাবুল ঢুকে পড়ে এবং তখনকার প্রেসিডেন্ট আশরাফ গনি দেশ ছেড়ে পালান। সেই থেকেই তালিবান আফগানিস্তানে আবার ক্ষমতায় বসে। ঠিক ওই বছরের ফেব্রুয়ারিতে মিয়ানমারের সেনাবাহিনী হঠাৎ করে দেশ চালানো শুরু করে। নির্বাচিত নেতা অং সান সুচিকে আটক করে দেয় এবং সংসদও বন্ধ করে দেয়। এরপর পুরো দেশকে সেনাবাহিনী নিয়ন্ত্রণ করা শুরু করে। এই ঘটনা ঠিক এক বছর পর 2022-এ পাকিস্তানে বড় রাজনৈতিক সংকট তৈরি হয়। এপ্রিল মাসে ইমরান খান পার্লামেন্টের আস্থা ভোটে হেরে যায়, ফলে তাকে প্রধানমন্ত্রীর পদ ছাড়তে হয় এবং শাহবাজ শরীফ নতুন প্রধানমন্ত্রী হন। এই বছরেই আবার শ্রীলঙ্কায় দেখা দেয় ভয়াবহ অর্থনৈতিক সংকট। খাবার, জ্বালানি, ওষুধ কিছুই পাওয়া যাচ্ছিল না। মানুষ রাস্তায় নেমে আসে। জুলাই মাসে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্সে দেশ ছেড়ে পালিয়ে যান। এরপর আসে 2024 সাল। বাংলাদেশে শুরু হয় ছাত্রদের আন্দোলন চাকরির কোটা নিয়ে। ধীরে ধীরে সেটা বড় সরকার বিরোধী রূপ নেয়। আগস্ট মাসে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যান, সংসদ ভেঙে দেওয়া হয়, পরে দেশে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। অবশেষে 2025 সালে নেপাল। দুর্নীতি, মূল্যবৃদ্ধি, সরকারের ব্যর্থতার কারণে নেপালের যুব সমাজ ক্ষুব্ধ হয়েছিল। তারপরেই আবার নেপাল সরকার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি ব্যান করে দেয়। নেপালের যুব সমাজ বড় আন্দোলন শুরু করে। নেপাল সরকার তাদের উপরে গুলি চালানোর আদেশ দেয়। পুলিশের গুলিতে বহু মানুষ মারা যায়, কিন্তু তারপরেও আন্দোলন থামে না। মন্ত্রীদের রাস্তায় ধরে ধরে মারা হয়, সংসদ ভবন জ্বালিয়ে দেওয়া হয়। অবশেষে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান। এবং বন্ধুরা, এই সব কাণ্ড হয়েছে মাত্র 5 বছরের মধ্যেই। পরপর এই ঘটনাগুলি ঘটে যাওয়ার কারণে সাধারণ মানুষের মনে অবশ্যই প্রশ্ন জাগে, ভারতের প্রতিবেশী দেশগুলিতেই কেন এরকমটা হচ্ছে? এই ঘটনাগুলি কি শুধুই কাকতালীয়? অ্যাকচুয়ালি বন্ধুরা, আমরা সবাই জানি আমাদের এই দক্ষিণ এশিয়ার দেশগুলিতে বড় বড় প্রভাবশীল দেশের নজর সবসময় থাকে। তারা নিজেদের সাথে বিভিন্নভাবে প্রভাব খাটানোর চেষ্টা করে। তাই স্বাভাবিকভাবেই আমাদের মনে সবসময় একটা সন্দেহ কাজ করে। তবে এটা ডাইরেক্ট বলা একদম কঠিন যে এই ঘটনাগুলির পিছনে বাইরের কোনো দেশের হাত রয়েছে কিনা। একটা ব্যাপার যেমন পরিষ্কারভাবেই বোঝা যায়, প্রথমে দেশগুলির ভিতরে বিভিন্ন ক্রাইসিস থেকে সমস্যা শুরু হয়। দেশের ভিতরে আগুন জ্বলে, আর সেই আগুনকে বাইরের বাতাস হয়তো আরো তীব্র করে তোলে। তাই কেউ বলে এটা জনগণের আন্দোলন, আর কেউ বলে বাইরের ষড়যন্ত্র। আপনার কি মনে হয়? অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন।